স্কেলার আর ভেক্টরের বেসিক যে কিছু সংজ্ঞা আছে সেইগুলো আমাদের আছে, ঠিক আছে? বেসিক যে সংজ্ঞাগুলো আছে সেগুলো আমাদের আছে, সেগুলো পড়তে হবে। আর বাকি সেরকম নিয়ম টিয়ম কিছু নেই। তো চলো আমরা গ্রাফগুলো শুরু করি। আগের দিন যেটুকু পড়িয়েছিলাম কারো কোথাও কোনো অসুবিধা? আগের দিন যেটুকু পড়িয়েছিলাম কারো কোথাও কোনো অসুবিধা থাকলে বলতে পারো। তাহলে আমরা এটা শুরু করছি, ঠিক আছে? লেখচিত্রগুলো শুরু করছি। লেখচিত্র দেখো, প্রথমেই যেটা দিয়েছে সমবেগে চলমান বস্তু। সমবেগে চলমান বস্তু তার মানে ত্বরণ বা মন্দন এর কিছুই হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটাকে যদি সরণ আর এটাকে যদি সময় ধরি, এটাকে সরণটা আমরা এস দিয়ে ধরেছি, সময়টাকে টি দিয়ে যদি ডিনোট করি, তাহলে সমবেগে চলমান বস্তু গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? এই দিকটাতে আমরা ধরছি সরণ, এই দিকটাতে আমরা ধরছি সময়, ঠিক আছে? সমবেগে বস্তু যখন চলবে, সমবেগে বস্তু কারণ কেন গ্রাফটা এরকম হচ্ছে বলতো? গ্রাফটা এরকম জিনিসটা হবে, প্রত্যেকটা পয়েন্ট এমনি ভাবে আমরা নেব। এই দেখো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এই পয়েন্টগুলোকে যখন পরপর যোগ করতে থাকবো তখন এই গ্রাফটা বেরোবে। এই একটা পয়েন্ট দিয়ে এটা শেষ হয়ে গেল, ঠিক আছে? ওই জন্য গ্রাফটা এরকম দেখতে হলো, ঠিক আছে? প্রথম 1 নম্বরটা হলো এটা। তারপরে বলছে কণাটি স্থির কারণ সময়ের সাথে কণাটির অবস্থান অপরিবর্তিত আছে। কণাটি স্থির থাকছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? কণাটি স্থির থাকছে, এটা হলো 1 নম্বর। 1 নম্বর। 2 নম্বরে তাহলে একটাই অক্ষ বরাবর হবে। কণাটি বলেছে কণাটি স্থির, ঠিক আছে? তার মানে সময়টা বাড়ছে, সরণটা কিন্তু বাড়ছে না, ঠিক আছে? সময়টা বাড়ছে, সরণটা বাড়ছে না। দেখো একই রকম সময় আর সরণটাকে আমরা এভাবেই করব ডিনোট। এটা সময়, এটা সরণ, আর এটা সময়, টি আর এস। তাহলে এইটা হচ্ছে 0, এসটা হচ্ছে 0 কারণ কণাটা স্থির আছে, শুধু সময়টা বেড়ে যাচ্ছে। তার মানে এরকম হবে গ্রাফটা। সময়টা এদিকে বেড়ে যাচ্ছে, দুটো জিনিস হচ্ছে না, দুটো অ্যাক্সিস হচ্ছে না, শুধু এক্স অ্যাক্সিসটা হচ্ছে। ওয়াই অ্যাক্সিসটা তো এখানে 0, ওয়াই অ্যাক্সিসটা এখানে 0, শুধু এক্স অ্যাক্সিসটা হচ্ছে কারণ বস্তুটা স্থির আছে। তাহলে বস্তুটা যেহেতু স্থির আছে তাহলে একটা স্ট্রেট লাইন হবে। এটা হলো কণাটা যখন স্থির। আচ্ছা, নেক্সট হচ্ছে কণাটি সরণ হচ্ছে অথচ সময় থমকে দাঁড়িয়ে আছে। এটা একটা কাল্পনিক রেখাচিত্র, রেখাচিত্রটা আমাদের করতে হবে বলে আমরা করছি, কিন্তু এটা বেসিক্যালি হয় না। সময় তো থমকে দাঁড়িয়ে থাকে না, তাই না? সময় থমকে দাঁড়িয়ে থাকবে না। তাহলে যদি এরকম একটা হতো যে সময়টা থমকে দাঁড়িয়ে আছে, তাহলে লেখচিত্রটা কিরকম হতো? 3 নম্বর আমরা জানছি, আমরা করছি সময় স্থির। সময় স্থির, ঠিক আছে? তার মানে এখানে কি হবে? ওয়াই অ্যাক্সিসটা কাজ করবে, এক্স অ্যাক্সিসটা 0, এক্স অ্যাক্সিসটা এখানে 0, এটা হচ্ছে সরণ। সময় স্থির কিন্তু সরণ হচ্ছে, তার মানে কি? এক্স অ্যাক্সিসটা 0, ওয়াই অ্যাক্সিসটা বাড়বে, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসটা বাড়বে, এখানে এক্স অ্যাক্সিসটা 0, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসটা এখানে 0 কারণ বলে দিয়েছি সময় স্থির, ঠিক আছে? এটা অবাস্তব লেখচিত্র যদিও, তবুও লেখচিত্র যেহেতু আমাদের করতে হবে, যদি কোনোভাবে হতো আর কি, তাহলে লেখচিত্রটা কিরকম হতো সেটা আমরা দেখলাম। নেক্সট হচ্ছে সমবেগে গতিশীল কণা, সময় বাড়ছে, বেগের মান অপরিবর্তিত। এবারে দেখো এখানেও রেখাচিত্রটা কিন্তু কণাটা যখন স্থির সেরকমই হবে। সমবেগে গতিশীল কণা, সমবেগে গতিশীল কণা, ঠিক আছে?
টি এস হয়ে গেল। সমবেগে গতিশীল কণার ক্ষেত্রেও রেখাচিত্রটা এখানে হবে। সমবেগে গতিশীল কণা আর কণাটা স্থিরের ক্ষেত্রে একই কেন হচ্ছে? কারণ দুটোর ক্ষেত্রেই ভি মাইনাস ইউটা জিরো, দুটোর ক্ষেত্রেই ভি মাইনাস ইউটা জিরো। আমরা ভি আর ইউটা কি জেনেছিলাম? ভিটা জেনেছিলাম অন্তিম বেগ, ঠিক, আর ইউটা জেনেছিলাম প্রাথমিক বেগ, ঠিক আছে? তাহলে অন্তিম বেগ আর প্রাথমিক বেগের মধ্যে যদি কোনো ডিফারেন্স না থাকে তাহলে ভি মাইনাস ইউটা জিরো হবে। কণাটা যখন স্থির থাকছে তখনও ভি মাইনাস ইউটা জিরো হচ্ছে, আবার কণাটা যখন সমবেগে গতিশীল হচ্ছে তখনও কিন্তু ভি মাইনাস ইউটা জিরো হচ্ছে, ঠিক আছে? তাহলে ভি মাইনাস ইউটা যখন জিরো হবে তখন লেখচিত্রটা হবে এরকম। নেক্সট লেখচিত্রটা হচ্ছে কণাটা স্থির অবস্থা থেকে যাত্রা করে সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল, ঠিক আছে? সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল মানে মনে করো 5 মিনিট পর পর ওর বেগের পরিমাণ একই রকম করে বাড়ছে, 5 মিনিট পর পর বেগের পরিমাণ 500 মিটার করে বাড়ছে, ঠিক আছে? তাহলে 500 মিটার করে যদি বাড়ে সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। তোমাদের এই গ্রাফ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, গ্রাফটা কিন্তু খুব ভালো করে করবে, গ্রাফগুলো খুব ভালো করে করবে, গ্রাফ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেক বছরই আসে। গ্রাফগুলো খুব ভালো করে মনে রাখবে। সমত্বরণে যখন গতিশীল তখন গ্রাফটা কি হচ্ছে এইটা, কারণ দেখো সমবেগে চলমান বস্তু আর সমত্বরণে চলমান বস্তু একই কেন হচ্ছে? কারণ নির্দিষ্ট টাইম গ্যাপ অন্তর ওর দূরত্বটা একই রকম বাড়ছে। দেখো যদি এটাকে 5 মিনিট ধরে নিই, যদি এটাকে 5 মিনিট ধরে নিই তাহলে কি হচ্ছে 5 মিনিট পর পর 500 মিটার করে বাড়ছে, ধরি এই যে 500 মিটার করে বাড়লো, আবার 500 মিটার বাড়লো 5 মিনিট পর পর, এরকম করে বাড়তে থাকবে, ঠিক আছে? এই টাইম গ্যাপটা একটা পার্টিকুলার টাইম গ্যাপ, এই টাইম গ্যাপটা, এই টাইম গ্যাপটা, এই টাইম গ্যাপটা সব সমান। আবার এই এই যে দূরত্বটা, এইখানে দূরত্বটা, এখানে দূরত্বটা, এখানে দূরত্বটা সমান, ঠিক আছে? তাহলে সমত্বরণে গতিশীল হলেও বস্তুর ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কণাটি সমমন্দনে গতিশীল আর টি সময় পর গতিবেগ শূন্য হচ্ছে। নেক্সটটা হচ্ছে আমরা পাচ্ছি কি সমমন্দনে গতিশীল। মন্দন মানে কি গো ম্যাম? বেগ কমে যাওয়া, কমে যাওয়া, এক্স্যাক্টলি। সমমন্দনে গতিশীল তার মানে কমে যাচ্ছে, নিয়ে সমমন্দনে গতিশীল যদি হতে থাকে বেগ কমে যেতে যেতে একসময় অবশ্যই শূন্য হবে, তাই না? একসময় অবশ্যই শূন্য হবে। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে দেখো, এটা টি, এটা এস। তাহলে সমমন্দনে মানে এখানে বেড়েছিল, কমতে আরম্ভ করলো, কমতে 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 এখানে এলো, ঠিক আছে? তাহলে সমমন্দনে যখন গতিশীল হবে, সমমন্দনে যখন গতিশীল হবে তখন এটাকে আমরা এভাবে ডিনোট করব। আচ্ছা, এটাকে এস দিয়েও করতে পারি বা ভি দিয়েও করতে পারি, ঠিক আছে? বেগ, গতিবেগের কথা, ত্বরণের কথা বা ইয়ের কথা বলছি তো, সরণ না বলে এখানে আমরা এটাকে ভি দিয়ে ডিনোট করি, তাহলে সুবিধা হবে, তোমাদের পক্ষেও সুবিধা হবে বোঝাটা। এটাকে ভি করে দিচ্ছি। সরণটাও করতে পারো, সরণ তো অবশ্যই হবে, কিন্তু যেহেতু আমরা এগুলো, এটাও ভি করে দিচ্ছি, গতিবেগের ব্যাপার যেহেতু আসছে। এটাও ভি করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে ভি করে দিলাম, একই ব্যাপার, এটাকেও ভি করে দিলাম, এটাকেও ভি করে দিলাম, এটাকেও ভি করে দিলাম, ঠিক আছে? তাহলে সমমন্দনে যখন গতিশীল হলো গতিবেগটা কমতে কমতে এই দেখো এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে জিরো, ঠিক আছে? এই পয়েন্টটা এখানটা হয়ে যাচ্ছে জিরো, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে জিরো। গতিশীল বলেছে এক টি সময় পর গতিবেগ শূন্য হয়ে যাচ্ছে, তাহলে টি সময় পর এই জায়গাটাতে শূন্য হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে হয়ে যাচ্ছে শূন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে
কণাটি প্রাথমিক অবস্থায় একটি বেগ নিয়ে সমতরণে গতিশীল, তারপরে ক্ষেত্রফল ও বি সি এ ক্ষেত্রফল হলো অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় একটি বেগ নিয়ে সমতরণে গতিশীল, তার মানে একটা বেগ নিচ্ছে, পার্টিকুলার একটা টাইম পর একটা বেগ নিচ্ছে, তারপরে সমতরণে গতিশীল হচ্ছে। তাহলে এটা আমরা যদি টি আর ভি দিয়ে ডিনোট করি, একটা টাইম পর একটা গতিবেগ থাকছে, তারপরে ও ত্বরণটা পাচ্ছে। তার মানে পার্টিকুলার একটা ত্বরণে এতটা অবধি গেল, পার্টিকুলার একটা গতিবেগে এতটা অবধি গেল, তারপরে ত্বরণটা আরম্ভ হলো। ঠিক আছে, তারপরে বেগটা বাড়তে আরম্ভ করলো। ঠিক আছে, তাহলে বেগটা বাড়তে আরম্ভ করলো, তখন এরকম হবে। তাহলে এইটা হবে ওর গ্রাফ। ঠিক আছে, এটা হবে ওর গ্রাফ, কারণ এই এতটা অবধি একটা গতিবেগে গেছে। এটাকে আমরা ও এ বি সি দিয়ে, ও এ সি বি দিয়ে ডিনোট করেছে, ওরা বলেছে ও এ সি বি, বইয়ে বলে দিয়েছে, যা বলবে সেভাবে লিখবে। এখানে বইয়ে ও এ সি বি বলেছে বলে আমরা ও এ সি বি লিখছি। ঠিক আছে, ও এ সি বি লিখছি। তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা একটা পার্টিকুলার গতিবেগে যাচ্ছে, এই ডিস্টেন্সটা একটা পার্টিকুলার গতিবেগে যাচ্ছে, তারপরে বেগটা বাড়তে আরম্ভ করছে। ঠিক আছে, তারপরে বেগটা বাড়তে আরম্ভ করছে, এই এ পয়েন্টের পর থেকে বেগটা বাড়তে আরম্ভ করছে। বেগটা বাড়তে বাড়তে ত্বরণের ক্ষেত্রে যেরকম হয়েছে ঠিক সেরকমই পেলাম। ঠিক আছে, প্রাথমিক গতিবেগের পর ত্বরণ। হ্যাঁ বলো। দেখতে পাচ্ছ না? এক সেকেন্ড, আরেকবার শেয়ার করে দিই। প্রাথমিক গতিবেগের পর ত্বরণ হচ্ছে। এক সেকেন্ড, এখানে তো শো করছে, দাঁড়াও একবার শেয়ার করে দিই। এবার দেখতে পাচ্ছ? এবার সবাই দেখতে পাচ্ছ? একবার বলে দাও দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো প্রাথমিক গতিবেগের পর ত্বরণ। নেক্সট বলেছে কণাটি স্থির অবস্থাতে যাত্রা করে ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে যেতে থাকবে। এবারে দেখো, ত্বরণে যাওয়া, সমতরণে যাওয়া আর ক্রমবর্ধমান ত্বরণে যাওয়া। সমতরণে যাওয়া মানে গতিবেগটা বাড়বে। ঠিক আছে, আর ত্বরণটা বৃদ্ধি হওয়া মানে ত্বরণের পরিমাণটা বাড়বে। সমতরণে যাওয়া মানে গতিবেগটা বাড়বে, কিন্তু ক্রমবর্ধমান ত্বরণে যাওয়া মানে ত্বরণের পরিমাণটা বাড়বে। ঠিক আছে, গতির বৃদ্ধির হার, তার উপরে ত্বরণটা বাড়ছে। ঠিক আছে, তার উপরে ত্বরণটা বাড়ছে। তাহলে সেক্ষেত্রে স্থির অবস্থা থেকে যাত্রা করে ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে যখন যাবে, তাহলে এখানটা আমরা করব ক্রমবর্ধমান ত্বরণ। ঠিক আছে, তাহলে ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে যখন যাবে তখন গ্রাফটা কিরকম হবে? এটা টি, এটা ভি, তখন গ্রাফটা হবে এই এখান থেকে শুরু করে সময়, দাঁড়াও এক সেকেন্ড, এখান থেকে শুরু করবে, এখান থেকেই আস্তে আস্তে ত্বরণটা বাড়তে আরম্ভ করলে এইভাবে বাড়বে। ঠিক আছে, এইভাবে বাড়বে গ্রাফটা। তখন একটা কার্ভেচার হবে। কার্ভেচার কেন হচ্ছে দেখো, ত্বরণটা আগেও তো ত্বরণে গতিশীল ছিল, তার মানে গতিবেগটা বাড়ছিল, সেখানে স্ট্রেট লাইন হচ্ছিল। স্ট্রেট লাইন কেন হচ্ছিল? স্ট্রেট লাইন এই কারণে হচ্ছিল সমতরণে গতিশীল ছিল, মানে প্রত্যেক 5 মিনিটে 500 মিটার করেই বাড়ছিল। এখানে ক্রমবর্ধমান ত্বরণ, তার মানে এটা লিপস এন্ড বাউন্স হবে। মানে মনে করো প্রথমে 500 মিটার বাড়লো, তারপর 1000 মিটার বাড়লো, তারপর 2000 মিটার বাড়লো, তারপর 4000 মিটার বাড়লো। ঠিক আছে, তখন কিন্তু স্ট্রেট লাইন হবে না। স্ট্রেট লাইন কেন হবে না? কারণ সমতরণ নয়, ক্রমবর্ধমান ত্বরণ, ত্বরণটাও বাড়ছে। সমতরণ আর ক্রমবর্ধমান ত্বরণের মধ্যে ডিফারেন্স এটা। সমতরণের ক্ষেত্রে আমরা দেখেছি স্ট্রেট লাইন হয়েছে, কারণ পার্টিকুলার টাইমের ডিফারেন্সে গতিবেগটা পার্টিকুলার একটা নির্দিষ্ট গতিবেগ বাড়ছিল। ওয়াই টাইমের ডিফারেন্সে এক্স গতিবেগ বাড়ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াই টাইমের ডিফারেন্সে এক্স গতিবেগ বাড়ছিল। কিন্তু এখানে ক্রমবর্ধমান ত্বরণ বলছে। ক্রমবর্ধমান ত্বরণ না মানে কি, ওয়াই টাইম যদি হয় তাহলে প্রথমে গতিবেগ বাড়বে এক্স, তারপর গতিবেগ 2x, তারপর 4x, তারপর 8x, তারপর 16x, এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে,
সেই জন্য ওই জিনিসটা স্ট্রেট লাইন হবে না, সেই জন্য ওই জিনিসটা কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, ক্রমবর্ধমান ত্বরণ বলেছে, সম ওয়ার্ডটা নেই, এটা ক্রমবর্ধমান আছে, সম ওয়ার্ডটা নেই বলে এখানে আমরা কার্ভ করেছি এটাকে। ক্লিয়ার হয়েছে? এখানটা কার্ভ কেন হচ্ছে জিনিসগুলো কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করো, ভুলে যেও না, কারণ তোমাদের গ্রাফ থেকে প্রচুর প্রশ্ন আসে, বারবার বলছি। আচ্ছা, এবারটা বলেছে ক্রম হ্রাসমান ত্বরণে গতিশীল। ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধির হ্রাস ক্রমশ, বেগ বৃদ্ধি ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে এবারেরটা আমরা করব কি, ক্রম হ্রাসমান ত্বরণ। তাহলে ক্রম হ্রাসমান ত্বরণটা কিরকম হবে, এটা টি, এটা ভি। ক্রম হ্রাসমান ত্বরণটা তাহলে কিরকম হবে, যেটা করেছি ঠিক তার উল্টোটা, এটা বাড়ছিল, এবার এটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে, দিয়ে একটা স্ট্রেট লাইনে চলে আসবে। ঠিক আছে, কমতে কমতে একটা স্ট্রেট লাইনে চলে আসবে একটা টাইমে। ঠিক আছে, এই হলো ক্রম হ্রাসমান। আচ্ছা, নেক্সটটা বলেছে ক্রম হ্রাসমান মন্দন। ক্রম হ্রাসমান মন্দন, এখানেও ঠিক ওই ক্রম হ্রাসমান হচ্ছে বলে এখানে কার্ভ হলো। এবারটা আমরা পড়বো, ত্বরণের ব্যাপারটা হয়ে গেল, এবারে আমরা পড়বো ক্রম হ্রাসমান, একে মন্দন, তারপর সেটা আবার কমছে, ক্রম হ্রাসমান মন্দন। মন্দন মানেই কমা, বেগ বৃদ্ধি, বেগটা কমে যাওয়া, সেটা আবার ক্রম হ্রাসমান মন্দন হচ্ছে, তার মানে আরো কমে যাচ্ছে। এটা আরো কমে যাচ্ছে। তাহলে এটা কিরকম হবে গ্রাফটা, স্ট্রেট কমে এসে এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্রম হ্রাসমান যখন মন্দন হচ্ছে তখন আমাদের গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে মোটামুটি যতগুলো গ্রাফ বললাম আশা করি সবাই বুঝতে পেরেছো। যতটুকু গ্রাফ বললাম একবার স্ক্রিনটাই সবাই দেখে নাও, কারো কোনো অসুবিধা হলে বলো। গ্রাফটা কিন্তু খুব ভালো করে মনে রাখো, কারণ গ্রাফ থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসে, প্রত্যেক বছর আমি দেখি গ্রাফ থেকে প্রচুর কোশ্চেন আসে। শর্ট কোশ্চেন তোমাদের চ্যাপ্টারের শেষে যে শর্ট কোশ্চেন গুলো আছে এখানে দেখবে গ্রাফ থেকে প্রচুর কোশ্চেন থাকে। চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে তোমরা যদি দেখো দেখবে গ্রাফ থেকে অনেক কোশ্চেন থাকে। ঠিক আছে, গ্রাফটা একবার আমি পেজটা খুলে রেখেছি, গ্রাফটা একবার ভালো করে দেখে নাও, তারপরে ভেক্টরটা শুরু করছি। কারো কোনো সমস্যা থাকলে কি কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে বলো, আবার বলে দিচ্ছি জায়গাটা জিনিসটা ক্লিয়ার করো। সমবেগে চলমান, সমবেগে চলমান বস্তু যে ড্র করেছেন ওইটা একটু বলুন, আমি একটু দেরিতে এসেছি। সমবেগে চলমানটা, হ্যাঁ সমবেগে চলমানটা কি হচ্ছে দেখো, একটা নির্দিষ্ট সময়ে বেগটা একটা নির্দিষ্ট হচ্ছে। দেখো সমবেগে চলমান আর সমত্বরণে গতিশীল দুটোরই কিন্তু গ্রাফটা একই হয়েছে, কারণ পার্টিকুলার টাইমে পার্টিকুলার বেগটা হচ্ছে। তার মানে প্রথমে সমবেগে চলমানটা কি হচ্ছে, 5 মিনিটে যাচ্ছে 10 মিটার, 10 মিনিটে যাচ্ছে 20 মিটার, তারপরে 15 মিনিটে যাচ্ছে 25 মিটার, এরকম করে করে যাচ্ছে। প্রত্যেকটা মনে করো এক্স সময়ের ডিফারেন্সে, এখানে এক্স সময়ের ডিফারেন্সটা যদি এক্স হয় তাহলে সরণের ডিফারেন্সটা ওয়াই হবে। মানে প্রত্যেক এক্স টাইমের ডিফারেন্সে প্রত্যেক ওয়াই মিটার বা ওয়াই কিলোমিটার ডিফারেন্স হবে। প্রত্যেক এক্স টাইমের ডিফারেন্সে প্রত্যেক ওয়াই কিলোমিটার বা মিটার ডিফারেন্সটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমবেগে। সমত্বরণের গতিশীলের ক্ষেত্রেও একই রকম। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমের এগেইনস্টে একটা নির্দিষ্ট দূরত্ব বাড়বে। ওকে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, সবার হয়ে গেছে, তাহলে ভেক্টরটা শুরু করি এবারে। ম্যাম, হ্যাঁ বলো। বলছি ম্যাম, আমাদের মানে প্রশ্ন যখন আসবে ম্যাম, গ্রাফের ছবি দিয়ে ওখানে বলবে কি, মানে সমবেগে চলমান বা এই টাইপের গ্রাফটা দিয়ে দেবে, গ্রাফটা তোমাদের দিয়ে দেবে, ওখানে তো ড্র করার ব্যাপার নেই, গ্রাফটা দিয়ে দেবে, নিয়ে বলবে এইটা কোনটার গ্রাফ। দেখবে তোমাদের যে বইয়ে চ্যাপ্টারের শেষে যে শর্ট কোশ্চেন গুলো আছে ওখানে গ্রাফের কোশ্চেন দেওয়া রয়েছে, ওই কোশ্চেন গুলো দেখলে বুঝো ওরকমই কোশ্চেন আসে, গ্রাফের কোশ্চেন গুলো ওরকমই আসে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম, বেশ, এরপর আমরা তাহলে ভেক্টরটা শুরু করি। আচ্ছা, ভেক্টরে তোমাদের বেশি কিছু নেই, ভেক্টরের টাফ পোর্শনটা নেই, ভেক্টরের অঙ্ক নেই, সবচেয়ে বড় কথা ভেক্টরের অঙ্ক তোমাদের নেই। বেসিক কিছু সংজ্ঞা আছে
তো সেটা আমাদেরকে পড়তে হবে, বেসিক সংজ্ঞা যেগুলো আছে সেই সংজ্ঞাগুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, ভেক্টরটা শুরু করছি তাহলে। ভেক্টরটা দেখো, আমরা স্কেলার রাশি ভেক্টর রাশি পড়েছি। স্কেলার রাশির মান আছে, দিক নেই, ভেক্টর রাশির মান অভিমুখ 2 আছে, এটাই আমরা পড়েছি, তাই না? স্কেলার রাশির মান আছে, দিক নেই, কিন্তু ভেক্টর রাশির মান অভিমুখ 2 আছে, এটাই পড়েছি। তার মানে ভেক্টরটা যখন আমাদের দেখাতে হবে, যে কোনো ভেক্টর যখনই দেখাতে হবে, তখনই আমরা লেখার সময় কিন্তু আমরা যেটা মাস্ট 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 ইউজ করব, অ্যারো। অ্যারো ছাড়া কোনো ভেক্টর ভেক্টর নয়। তুমি একটা এ লিখলে, একটা এ আর একটা এর মাথায় ভেক্টর, দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। এই দুটোর মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্স আছে। এটা স্কেলার হতে পারে, ঠিক আছে, আবার নাও হতে পারে, কিন্তু এটা অবশ্যই ভেক্টর হবে। ঠিক আছে, তার মানে যখনই ভেক্টর আমরা প্রকাশ করব তখনই কিন্তু মাথায় অ্যারোটা দেব। যেরকম ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যখন আলোর ড্রয়িং করি বা প্রজেকশনের ড্রয়িং করি, প্রজেকশনের ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু অ্যারোটা খুব ইম্পর্টেন্ট, বা আলোর যে কোনো ছবির ক্ষেত্রে অ্যারোটা খুব ইম্পর্টেন্ট। ভেক্টর লেখার ক্ষেত্রেও কিন্তু সেরকম অ্যারোটা খুব ইম্পর্টেন্ট। তাহলে স্কেলার রাশি কাকে বলে আমরা জানি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এগুলো সব স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? যে ভৌত রাশির মান অভিমুখ দুটোই আছে সেটাকে আমরা ভেক্টর রাশি বলবো। সরণ, গতিবেগ, ত্বরণ, বল, বলের ভ্রামক, টর্ক ইত্যাদি এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি? যেসব রাশির মান অভিমুখ দুটোই আছে, যেসব রাশির মান ও অভিমুখ দুই আছে তাকে, এবং ভেক্টর বেগের সূত্র মেনে চল, তাকে ভেক্টর রাশি বলে। হয়ে গেল। আচ্ছা, ভেক্টর রাশির উদাহরণ আমরা জানি, সরণ, গতিবেগ, এই মাত্র আমরা এগুলো পড়লাম। সরণ, গতিবেগ এগুলো আমরা আগের চ্যাপ্টারে অলরেডি পড়ে নিয়েছি, এই জন্য আগের চ্যাপ্টারে ওই পোর্শনটুকু পড়তে হয়েছে আমাদেরকে। সরণ, গতিবেগ, ত্বরণ, ঠিক আছে, বল, এগুলো হচ্ছে সমস্ত ভেক্টর রাশির উদাহরণ। ঠিক আছে, এবার ভেক্টর রাশিকে দেখো, আমি এটা আগেই বলে দিচ্ছি, ভেক্টর রাশির জ্যামিতিক প্রকাশ। কোনো ভেক্টরকে তীর চিহ্নযুক্ত একটি রেখাংশের সাহায্যে জ্যামিতিকভাবে প্রকাশ করা হয়। রেখাংশের দৈর্ঘ্য ভেক্টরের মান নির্দেশ করে এবং তীর চিহ্নের অভিমুখ ওই রাশির অভিমুখ নির্দেশ করে। তাহলে তীরটা কেন দেওয়া হচ্ছে আমরা বুঝতে পেরেছো? এবার অ্যারোটা দেওয়া হচ্ছে অভিমুখ নির্দেশের জন্য। এটা দিয়ে, এই যে অ্যারো এটা লিখেছি আমরা, অ্যারো এটাতে কি, এটাতে আমরা মানটা বুঝিয়ে দিতে পারছি, এটাতে আমরা মানটা বুঝিয়ে দিতে পারছি, কিন্তু অ্যারোটা দিলে তখন এই অভিমুখটা আমরা বোঝাতে পারবো। ঠিক আছে, অ্যারোটা দিলে তখন অভিমুখটা বোঝাতে পারবো, তখন ওটা ভেক্টর রাশি হবে। এবারে দেখো ভেক্টর রাশির কতগুলো ভাগ আছে। আমাদের বেসিক্যালি ভেক্টরের চ্যাপ্টারে এইটাই পড়তে হবে, ভেক্টর রাশির যে ভাগগুলো সেগুলো পড়তে হবে। প্রথমে বলেছে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। একই রাশি বা এক জাতীয় দুটো ভেক্টরের মান ও অভিমুখ উভয়ই একই দিকে হলে তাদের সমান ভেক্টর বলে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। সমান ভেক্টর তাহলে কি হচ্ছে মনে করো, সদৃশ ভেক্টর ওইটাই তো। হ্যাঁ, সমান ভেক্টর বা সদৃশ ভেক্টর যেটাই একই রাশি বা একই জাতীয় দুটো ভেক্টরের মান ও অভিমুখ একই দিকে থাকে। তার মানে মনে করো এই দুটো ভেক্টর, এটা একটা, এটা একটা, এ বি এটা একটা ভেক্টর রাশি, আবার সি ডি এটা একটা ভেক্টর রাশি। এর মানটা মনে করলাম এ, এর মানটা মনে করলাম বি, মান অভিমুখ এরকম ভাবে দেখালো। তাহলে যদি এটা ইজিক্যাল টু এটা হয়, তাহলে আমরা বলবো এ আর বি হচ্ছে সমান ভেক্টর। তার মানে কি, এ আর বি এর মান অভিমুখ দুটোই যখন সমান হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি সমান ভেক্টর। ঠিক আছে, এই হলো সমান ভেক্টরের উদাহরণ। নেক্সট হচ্ছে বিপরীত। বিপরীত ভেক্টর কাকে বলছি? একই রাশির অন্তর্গত দুটো ভেক্টরের পরম মান সমান কিন্তু অভিমুখ বিপরীত হলে, তাহলে সেটাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টরটা ঠিক এটার উল্টোটা, তাহলে আমাদের আমরা দেখতে পাবো বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টরটা ঠিক হবে এই জিনিসটা, মানটা সমান হচ্ছে কিন্তু অভিমুখটা আলাদা হচ্ছে। ঠিক আছে, মানটা এদের সমান, এটা
এদিকে মুখ, এটার অভিমুখ এটা, এটার অভিমুখ এটা, ঠিক আছে? তাহলে এটা যদি এরকম হচ্ছে, ঠিক আছে, মানে এই দুটো কি মান দুটো সমান কিন্তু অভিমুখ দুটো ডিফারেন্স, মানগুলো সমান অভিমুখগুলো ডিফারেন্স, অভিমুখ পৃথক, তখন সেটাকে আমরা বলছি বিপরীত ভেক্টর, ঠিক আছে? বিপরীত ভেক্টর। নেক্সট হলো এক রেখীয় ভেক্টর। তোমরা এই জিনিসগুলো হোপফুলি ইয়েতে পড়েছো, ওটাকে কি বলে, মেকানিক্সে পড়েছো, তাই না? মেকানিক্সে ভেক্টরের চ্যাপ্টারটা তোমাদের বেশ বড় করে দেওয়া আছে এবং ভালো করে ডিটেলসে দেওয়া রয়েছে। নেক্সট, আচ্ছা, মেকানিক্সের চ্যাপ্টারে তোমরা ভেক্টরটা পড়েছো, তবুও আমি বলে দিচ্ছি। বেশ, নেক্সট আমরা পড়বো হচ্ছে এক রেখীয় ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। তোমরা মেকানিক্সের চ্যাপ্টার এটা ওভাবেই পড়েছো, কোলিনিয়ার ভেক্টর। এক রেখীয় ভেক্টর তো পড়োনি, কোলিনিয়ার ভেক্টর পড়েছো। কোলিনিয়ার ভেক্টর মানে এক রেখীয় ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কাকে বলছে? সমমান বা অসমমানের সমস্ত সমান্তরাল বা বিষম সমান্তরাল ভেক্টরকে এক রেখীয় ভেক্টর বলে। সমমান বা অসমমানের সমস্ত সমান্তরাল বা বিষম সমান্তরাল ভেক্টরকে এক রেখীয় ভেক্টর বলছে। এখানে মানের ডিফারেন্সটা খুব একটা কোনো কিছু ইয়ে করছে না। মনে করে একটা এরিয়ার মধ্যে, এটা একটা পার্টিকুলার এরিয়া, এর মধ্যে অনেকগুলো ভেক্টর কাজ করছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এরকম অনেকগুলো ভেক্টর কাজ করছে, এ বি সি, এরকম অনেকগুলো ভেক্টর কাজ করছে। তাহলে এই প্রত্যেকটা ভেক্টরকে আমরা এক রেখীয় ভেক্টর বলবো, ঠিক আছে? এর কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? প্রত্যেকটা ভেক্টরকে আমরা কোলিনিয়ার ভেক্টর বা এক রেখীয় ভেক্টর বলবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এক রেখীয় ভেক্টর। নেক্সট হচ্ছে এক তলীয় ভেক্টর, কোপ্ল্যানার। কোপ্ল্যানার, ঠিক আছে? এই ভেক্টরগুলোকে যেমন আমরা এক রেখীয় ভেক্টর বলবো প্রত্যেকটা ভেক্টরকে, আবার এটাকে আমরা কোপ্ল্যানার ভেক্টরও বলতে পারবো। কেন কোপ্ল্যানার বলবো? কারণ এরা একটা প্লেনের মধ্যেই আছে। কোপ্ল্যানার ভেক্টর কেন বলবো? একটা সমতলের মধ্যেই আছে। প্রত্যেকটা ভেক্টর দেখো, এই যে একটা তলকে আমরা ঘিরে দিয়েছি, এই তলটার মধ্যেই আছে, ঠিক আছে? একই তলে যখন থাকে, একই তলে অবস্থিত সমস্ত ভেক্টর, একই তলে অবস্থিত সমস্ত ভেক্টর হচ্ছে কোপ্ল্যানার। কোপ্ল্যানার মানে একই প্লেনে যখন থাকছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কোপ্ল্যানার ভেক্টর। এবার হচ্ছে কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট ভেক্টর মানে অনেকগুলো ভেক্টর যদি একটা বিন্দুতে মিলিত হয় বা একটা বিন্দু থেকে বেরোয়, ঠিক আছে? কনকারেন্ট ভেক্টর। নেক্সট আমরা যেটা পাবো কনকারেন্ট, কনকারেন্ট ভেক্টর। ইংলিশ টার্মগুলো এখন থেকে একটু মনে রাখা শুরু করো, কারণ এরপরে যখন ডিপ্লোমা পড়তে যাবে সমস্ত কিছুই কিন্তু ইংলিশে পড়তে হবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট বিন্দুগামী বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি বেরোয়, তাহলে সেই ভেক্টরকে আমরা বলবো কনকারেন্ট ভেক্টর বা সমবিন্দু ভেক্টর। কনকারেন্ট ভেক্টর বা সমবিন্দু ভেক্টর। একটি নির্দিষ্ট বিন্দুগামী, একটি নির্দিষ্ট বিন্দুগামী, ঠিক আছে? তাহলে জিনিসটা কিরকম, এটা মনে করো একটা বিন্দু, এখান থেকে যদি অনেকগুলো ভেক্টর বেরোয়, এই একটা ভেক্টর বেরোলো, এই একটা ভেক্টর বেরোলো, এই একটা ভেক্টর বেরোলো, বিভিন্ন তলে যদি অনেকগুলো ভেক্টর বেরোয়, তাহলে এ, এ বি সি ডি, এগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে কনকারেন্ট ভেক্টর, একটা নির্দিষ্ট বিন্দুগামী ভেক্টর, ঠিক আছে? এবারে হচ্ছে ইউনিট ভেক্টর। যে ভেক্টরের পরম মান এক কিন্তু নির্দিষ্ট অভিমুখ আছে তাকে ভেক্টর বলে, তাকে একক ভেক্টর বলে। তার মানে একক ভেক্টর তার মানে কি হচ্ছে? একক ভেক্টরটা হচ্ছে মান এক কিন্তু একটা অভিমুখ আছে, একটা অভিমুখ আছে। একক ভেক্টর তার মানে কি? এটা শর্ট কোশ্চেন আসতে পারে। একক ভেক্টরের ক্ষেত্রে অভিমুখ থাকে কি থাকে না? মান একক, তার মানে ওয়ান যদি আমরা ধরি এটাকে, কিন্তু এর অভিমুখটা থাকার জন্য এটাকে ভেক্টর ধরা হচ্ছে। অভিমুখ আছে, অভিমুখ থাকার জন্য একে
ভেক্টর ধরা হচ্ছে। মান এক কিন্তু অভিমুখ আছে, তাকে একক ভেক্টর বলা হচ্ছে। নেক্সট হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের পরম মান শূন্য কিন্তু নির্দিষ্ট অভিমুখ নেই, তাকে শূন্য ভেক্টর বলে। তাহলে শূন্য ভেক্টর কাকে বলে? পরম মান শূন্য কিন্তু অভিমুখ নেই। একক ভেক্টরের ক্ষেত্রে কিন্তু অভিমুখ থাকছিল, শূন্য ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা অভিমুখ পাবো না। তাহলে শূন্য ভেক্টর আর একক ভেক্টরের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে? শূন্য ভেক্টরের ক্ষেত্রে অভিমুখ থাকছে না, মানও শূন্য, অভিমুখও নেই। তাহলে শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে? অভিমুখ নেই। একক ভেক্টর আর শূন্য ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারা গেছে। একক ভেক্টরে হচ্ছে অভিমুখ আছে, শূন্য ভেক্টরে অভিমুখ নেই। একক ভেক্টরের ক্ষেত্রে মানটা হচ্ছে এক, একক ভেক্টরের ক্ষেত্রে মানটা হচ্ছে এক, মান এক। আর তোমার শূন্য ভেক্টরের ক্ষেত্রে মানটা হচ্ছে 0। ঠিক আছে? তাহলে একক ভেক্টর আর শূন্য ভেক্টরের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে লব্ধি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর। এটা খুব 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 ইম্পর্টেন্ট। ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট সংজ্ঞা হচ্ছে লব্ধি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর, এই রেজাল্টেন্ট ভেক্টরটা প্রথম আমরা কোথায় জানতে পেরেছিলাম বলতো? ঘর্ষণ পড়েছিলাম, মনে আছে? ঘর্ষণ পড়েছিলাম, ঘর্ষণের ক্ষেত্রে এই রেজাল্টেন্ট ভেক্টরের ব্যাপারটা আমরা পেয়েছিলাম। একটা যাচ্ছিল ঘর্ষণের ক্ষেত্রে, আমরা নততল যদি এরকম দেখছিলাম, একটা এদিকে কাজ করছিল, একটা এদিকে কাজ করছিল। নততলের ক্ষেত্রে একটা বল এদিকে কাজ করছিল, একটা বল এদিকে কাজ করছিল। এইখান বরাবর লব্ধিটা আমাদের তৈরি হচ্ছিল, এইখান বরাবর লব্ধিটা আমাদের তৈরি হচ্ছিল। ঠিক এরকম মাঝখানে যেরকম একটা লব্ধি তৈরি হচ্ছে। আবার আরেকটা লব্ধির আরেকটা সঙ্গে আমরা আরেকটা জিনিস আমরা পেয়েছিলাম যখন আলো পড়েছি, আপাতন কোণ, প্রতিসরণ কোণ, মাঝখানে আমরা লব্ধি টানছিলাম, তবে না আপাতন কোণ আর প্রতিসরণ কোণটা পাচ্ছিলাম। আপাতিত রশ্মি প্রতিসরিত রশ্মির মাঝখানে যখন লব্ধিটা টানছিলাম তখন আমরা আপাতন কোণ প্রতিসরণ কোণ পাচ্ছিলাম, তাই না? তো লব্ধির ব্যাপারটা ঠিক এরকম। লব্ধির ব্যাপারটা হচ্ছে একটা মাঝামাঝি জিনিস, এভারেজ বলতে পারো। লব্ধিটা অনেকটা এভারেজের মতো। তাহলে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার ফলাফল যে ভেক্টরের সমান হবে, ঠিক আছে, সেই ভেক্টরকে প্রদত্ত ক্রিয়াশীল ভেক্টরগুলির লব্ধি বলে। তাহলে দুটো ভেক্টরের ক্রিয়ার ফলাফল যদি যে কোনো একটা ভেক্টরের সমান হয়, ঠিক আছে, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর মানে একই রকমের ভেক্টরের ক্রিয়ার ফলাফল যদি একটা ভেক্টরের সমান হয়, তাহলে যে ভেক্টরের সমান হবে সেই ভেক্টরটাকে আমরা লব্ধি বলবো। আমরা বাজার করতে গেলে অনেক সময় কেউ 50 টাকা বলছে কোনো একটা জিনিস, আমরা সেটা বলছি আমরা 45 টাকা দেবো, ঠিক আছে, নিয়ে দর কষাকষি করতে করতে আমাদের কততে দাঁড়ালো? 47 টাকায় দাঁড়ালো জিনিসটা। এই যে 47 টাকার এলো ব্যাপারটা, এই 47 টাকাটা হচ্ছে লব্ধি ভেক্টর। বুঝতে পেরেছো? তোমারও রইলো না, আমারও রইলো না, মাঝামাঝি আমরা একটা যখন জিনিসে এলাম যে আমারটাও কাজ হলো, তোমারটাও কাজ হলো, আমারও লস হলো না, তোমারও লস হলো না, কিন্তু ওই 47 টাকাটায় আমরা জিনিসটা কিনলাম, ঠিক আছে। তাহলে যে বিক্রি করছে তারও লস হচ্ছে না, যে কিনছে তারও লস হচ্ছে না। এই যে মাঝামাঝি যে একটা, যেখানটাতে মাঝামাঝি কারোরই কোনো লস হচ্ছে না, দুটোরই জিনিসটা বজায় থাকছে, সেটাকে বলা হচ্ছে লব্ধি ভেক্টর, ঠিক আছে। তাহলে দুটো ভেক্টরের মান যেখানে বজায় থাকবে, দুটো ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার ফলাফল যে ভেক্টরের সমান হবে তাকে আমরা লব্ধি ভেক্টর বলবো। আচ্ছা, ভেক্টরের ক্ষেত্রে যদিও তোমাদের এই সামন্তরিকের সূত্র আর ত্রিভুজের সূত্র দুটো নেই, তবু আমি সূত্র দুটো একটুখানি বলে দিচ্ছি। সূত্র দুটো কিন্তু তোমাদের নেই, তোমাদের সিলেবাসে যতটুকু বললাম এই এতটুকুই আছে। ভেক্টরের সিলেবাসে আর কিন্তু কিছু নেই। তোমাদের বহুভুজ সূত্র, এগুলো সূত্রগুলো ল্যামিস থিওরেম কোনো কিছুই নেই, এগুলো তোমাদের বোধহয় মেকানিক্সে আছে এগুলো। আর সবচেয়ে বড় কথা ভেক্টরের অঙ্ক নেই। তো যতটুকু বললাম ভেক্টরের এতটাই আছে তোমাদের সিলেবাসে, তবু আমি সামন্তরিক সূত্র আর ত্রিভুজের সূত্রটা একটুখানি বলে দিচ্ছি, একটুখানি শুনে নাও। দুটো সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়, তবে এই বাহু দুই দ্বয়ের ছেদবিন্দুগামী সামন্তরিকের কর্ণ ভেক্টর দ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমি তোমাদেরকে অলরেডি জিনিসটা দেখিয়ে দিলাম, লব্ধির ব্যাপারটা বলে দিলাম। লব্ধি ভেক্টরটা বলা এই জন্য, লব্ধি ভেক্টরটা বলা এই জন্য। তার মানে মনে করো একটা সামন্তরিক যদি আঁকি, একটা সামন্তরিক যদি আঁকি এভাবে, এটা একটা সামন্তরিকের, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এদের লব্ধি ভেক্টরটা হবে এই কর্ণটা,
এই কর্ণটা সামন্তরিকের এই কর্ণটা হবে এদের লব্ধি ভেক্টর, ঠিক আছে? তাহলে সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু মানে দুটো পাশাপাশি, ঠিক আছে? তো সন্নিহিত বাহুর দ্বারা মানেও দিকে সূচিত করা যায়, তবে বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী সামন্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধির মান হবে। তাহলে আর ইজিক্যাল টু হবে a প্লাস বি, ঠিক আছে? তার মানে এ আর বি এর সমন্বয়ে যে কাজটা হচ্ছে সেটা আমরা আর দিয়ে ডিনোট করতে পারবো। এটা হলো সামন্তরিকের সূত্র। খুব ইজি জিনিস, খুব সোজাভাবে মনে রাখবে। উদাহরণগুলো রিয়েল লাইফ থেকে নেবে, তাহলে জিনিসগুলো খুব সোজাভাবে মনে থাকবে। ত্রিভুজের সূত্রটা কি? দুটো সমজাতীয় ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়, তবে বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্দেশ করবে, ঠিক আছে? তাহলে ত্রিভুজের সূত্রের ক্ষেত্রে জিনিসটা আবার ঠিক এরকম। সাপোজ ত্রিভুজের এই দুটো বাহু দিয়ে যদি আমরা দুটো ভেক্টরকে ডিনোট করি, এই দুটো বাহু দিয়ে যদি আমরা এই ভেক্টরকে ডিনোট করি, তাহলে এই তৃতীয় বাহুটা হচ্ছে ওর রেজাল্টেন্ট হবে। তৃতীয় বাহুটা রেজাল্টেন্ট হবে, বা তৃতীয় বাহুটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, তাহলে মনে থাকবে তৃতীয় বাহুটা ওর রেজাল্টেন্ট হবে। তৃতীয় বাহুটা ওর রেজাল্টেন্ট হবে, তার মানে আর ইজিক্যাল টু এ প্লাস বি। দুটো বাহু দিয়ে দুটো ভেক্টরকে ডিনোট করা গেলে তাহলে ওই ভেক্টর দ্বয়ের লব্ধিটা হবে তৃতীয় বাহুটা। এই হলো সামন্তরিকের সূত্র আর ত্রিভুজের সূত্র। তোমাদের বকলেটের সিলেবাসে ভেক্টরের কিন্তু এতটুকুই আছে, ঠিক আছে? আশা করি যতটুকু পড়ালাম আজকে ভালোভাবে বুঝতে পেরেছো, কারো কোনো জায়গায় কোনো কনফিউশন নেই। যতটুকু পড়ালাম আজকে ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ বলো। ওই সামন্তরিক সূত্রটা একবার বলে দিন। সামন্তরিকের সূত্রটা হচ্ছে সামন্তরিকের